আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিদেশে যাবার বিমান টিকিট বিক্রির নামে এজেন্ট নিয়োগ দিয়ে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রাইম ওয়ান ট্রাভেলস নামের একটি এজেন্সির বিরুদ্ধে। এজেন্সিটির মালিক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে দক্ষিণ কোরিয়াতেও ডজন খানেক মামলা হয়েছে। কোরিয়ান চেম্বার অফ কমার্সের নেতারা বলছেন, এজেন্সিটির এমন প্রতারণায় কোরিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের ভাবমূর্তি খারাপ হয়েছে। এজেন্সিগুলো নিয়ন্ত্রণে সরকারকে আরও নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। আপনি এআরপি মেকে চুজ করুন, আমাদের এই প্রমোশন থাকা অবস্থায় টিকিট কিনে রাখুন। এখনই আমাদের কেবি এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। ঠিক এভাবেই নামমাত্র মূল্যে টিকিট বিক্রির প্রলোভন দেখান কেভি এভিয়েশনের মালিক আবু বকর সিদ্দিক। তার ফাঁদে পড়ে ঢাকা কোরিয়ান দুটি রুটের টিকিট কিনে টাকা খুঁয়েছেন কয়েকশো প্রবাসী। কাউকে ঠকিয়েছেন ঢাকা সিউল ও সিউল ঢাকার ফ্লাইটের টিকিটের কথা বলে, কাউকে আবার টাকা নিয়ে এজেন্ট নিয়োগ দিয়ে। এভাবেই এই ব্যক্তি হাতিয়েছেন গ্রাহকের কয়েক কোটি টাকা। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এআরপি নিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত আবু বকর কোরিয়ায় থাকলেও দেশে তার স্ত্রীকে দিয়ে লোক পাঠানোর নামে এজেন্সির মাধ্যমে প্রতারণা করছে। টিকিট কিনছি, কেনার পরে সে 2-3বার ডেট চেঞ্জ করার পরেও তার কাছে আমরা চাইতে পারিনি এই বিমানে। অন্য বিমানের টিকিট কাইটা পরে আমি দেশে আসা যাওয়া করছি, 6 মাস হয়ে গেছে, 23 টাকা ফেরত দেয় না। আমার কোম্পানি থেকে অনেক প্রেশার দেওয়া হইতেছিল, পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। 6 মাস হয়ে গেছে, আমি আমার সেই আসার টিকিটের টাকা এখনো ফেরত পাইনি। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অস্বীকার করেন তিনি। আমাদের প্রতিপক্ষ আছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো করেছে, মিথ্যা বানোয়াট। কিছু রিফান্ড ডিউ ছিল, উই অলরেডি অলমোস্ট ফিনিশ 90%। তবে পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে যে বিভিন্ন নামে, এটা আমি তদন্ত করতেছি আর কি, যে এরকম হচ্ছে কিনা। এ বিষয়ে বাংলাদেশ অ্যাভিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরের সাবেক এই কর্মকর্তা বলেন, এজেন্সির প্রতারণা রোধে সরকারের নজরদারি বাড়ানো জরুরি। সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। আমাদের সাইবার ক্রাইম যে ইউনিটটা আছে গভর্নমেন্টের, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা আছে টাস্ক ফোর্স, তারা এগুলো নিয়ে রেগুলার তাদের কাজগুলো হচ্ছে এই সাইটগুলোকে মুভ করা। এমন চলতে থাকলে কোরিয়া বাংলাদেশ বাণিজ্য সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন কোরিয়ান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের এই নেতা। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, এটা আমাদের সব কিছুর ব্যাপারে, ভাবমূর্তির ব্যাপারে বা ভবিষ্যতে যে আমাদের যে আরও বাংলাদেশ যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তাভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বাংলাদেশ এমবেসি রয়েছে কোরিয়াতে, তাদের মাধ্যমে জিনিসটা যাচাই বাছাই করে এটাকে বন্ধ করা উচিত। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। ভোর 6:40 বাবুবাজারের হাজি টাওয়ারের 14 তলা ভবনের 6 তলায় আগুন লাগে। আগুনের সংবাদ পেয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 9টি ইউনিটের চেষ্টায় 7:20 নিয়ন্ত্রণে আসে আগুন। সদরঘাট ফায়ার স্টেশনের 2টি, সিদ্দিক বাজারের 5টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। যেহেতু এটা একটা আবাসিক ভবন, সেহেতু তার ঝুঁকি অনুসারে আমরা সাথে সাথে আরো 2টা টাননের সাথে সাথে আরো 7টা টাননকে আমরা মেসেজ দিয়ে আসার জন্য, যেহেতু উপরে অনেক লোক আটকা পড়া অবস্থায় থাকতে পারে, তার জন্য ডিটিলও নিয়ে আসি এবং দ্রুত সময় আসার পর এবং দ্রুত রেসপন্স করার কারণে আমরা কিছুক্ষণের ভিতরে আগুনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো আগুনটা একটা রুমে সীমাবদ্ধ ছিল, অন্য কোনো দিকে আসতে হতে পারে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে প্রতিষ্ঠার 4 বছরও চালু হয়নি চুয়াডাঙ্গা বেসিক শিল্পনগরীর কার্যক্রম, বিক্রি হয়নি অর্ধেক প্লটও। এতে অপার সম্ভাবনা সত্ত্বেও সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পরিষ্কার না করায় আগাছায় ভরে গেছে প্লটগুলো। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। গ্যাস লাইন সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় কারখানা তৈরিতে আগ্রহ দেখাচ্ছে না তারা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মিঠুনের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গাদহ এলাকায় প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ২৫.২ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় এই বিসিক শিল্পনগরী। ২০২১ সালে এর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও অর্ধেকেরও বেশি প্লট পড়ে আছে পরিত্যক্ত। ৪ বছরে প্রকল্পটির ৭৮টি প্লটের মধ্যে বিক্রি হয়েছে মাত্র ৩১টি। এর মধ্যে নানা জটিলতায় ৬টি প্লটের বরাদ্দ বাতিল করা হলে বর্তমানে বিক্রি হওয়া প্লট কমেছে ২৫টিতে। কারখানার ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে কেবল ৭টি প্লটে। দীর্ঘদিন পরিত্যক্ত ফেলে রাখায় আগাছায় ভরে গেছে অনেক প্লট। শিল্পনগরীর যে এনভায়রনমেন্ট, সেই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসুক, মানুষ দেখুক একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কেউ চালু করছে, কেউ এখনো করবে। তো এরকম সবাই যদি চালু করে অনেক মানুষের কর্মসংস্থান এখানে হবে আশা করি। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা ও গ্যাস লাইনের ব্যবস্থা না থাকায় বিনিয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন অনেক উদ্যোক্তা। এখানে বৃহৎ পরিসরে একটা বিসিকের সরকারি জায়গা পড়ে আছে, যেখানে আসলে শিল্প কারখানা হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা তার বিন্দু পরিমাণে হয়নি। আরও কয়েকটি কারখানা তৈরির কথা জানান এই কর্মকর্তা। নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ১৩ জন ব্যবসায়ী তারা প্রতিজ্ঞা করেছে যে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তারা কারখানা নির্মাণ শুরু করবে। দ্রুত শিল্পনগরীটির পুরোপুরি কার্যক্রম চালু করে স্থানীয় বেকারদের কর্মসংস্থান তৈরি করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। ঘন কুয়াশা আর হিমেল হওয়ায় উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। ভোর ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় রাস্তাঘাটে মানুষের চলাচল কম দেখা যাচ্ছে। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৩% রেকর্ড করেছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কুড়িগ্রামে 3 দিন ধরে সকালে সূর্যের দেখা মিলছে না। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর শীত বাড়ায় দিনমজুর, ছিন্নমূল ও নদী পাড়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার একরামুল হক সম্রাট। সম্রাট, শীতের প্রকোপ কেমন দেখছেন, আর হাসপাতালে শীতজনিত রোগীর চাপ সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি ফারিহা, আপনি যেমনটি বলছিলেন, আসলে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের পাশাপাশি কুড়িগ্রামে এখন অত্যন্ত ঘন কুয়াশা এবং ঠান্ডার প্রকোপ দেখা দিয়েছে। তো আমরা দেখেছি গত 3 দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বিকেল হলেই, বিকেলের পর থেকে রাতভর ঘন কুয়াশায় ছেয়ে থাকে এই গোটা জনপদ। সকালে সূর্য ওঠার কথা থাকলেও, সূর্য উঠলেও ঘন কুয়াশা এবং মেঘের কারণে আজও এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তো এখানে আমি একটু আগে ঘুরে দেখেছি, খোঁজ নিয়েছি যে গত ২৪ ঘন্টায় এখানে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ধরনের শীতজনিত রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়ে আছেন। বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে, নদীর তীরবর্তী জেলা হওয়ার কারণে নদীর পাড়ের যে মানুষজনের অনেক শিশু এবং বৃদ্ধ তারা এখানে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন। ডায়রিয়া ওয়ার্ডে প্রায় ২০ জনের মতো শিশু এবং বৃদ্ধ তারা ভর্তি হয়েছেন। পাশাপাশি নিউমোনিয়া, সর্দি কাশি, জ্বর এবং শ্বাসকষ্টজনিত রোগেও এখানে রোগী ভর্তি রয়েছে। তো আমি এর বাইরে আপনাকে কিন্তু বলতে চাই, কুড়িগ্রামে কনকনে এই ঠান্ডা এবং হিমেল হাওয়া, এখানকার শ্রমজীবী ছিন্নমূল মানুষরা অত্যন্ত কাহিল হয়ে পড়েছেন। তারা যে কাজে যাবেন সকালবেলায়, এখন পর্যন্ত অনেক ঠান্ডা হিমেল বাতাস, তারা কাজে বের হওয়ার সাহস পাচ্ছেন না। তারপরেও পেটের দায়ে তাদেরকে কাজে যেতে হচ্ছে। তারা অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছেন। তো আমরা যদি বলি, শীত বস্ত্র যেমন কুড়িগ্রামের মানুষের, শীতার্ত মানুষের জন্য প্রয়োজন, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যদিও সরকারি এবং বেসরকারিভাবে শীতবস্ত্র দেওয়ার বিষয়টি এখনও চোখে পড়ার মতো নয়। তবে জেলা প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যে ১৮,০০০ কম্বল বিতরণ করেছে, সেটা চলমান রয়েছে। কিন্তু এগুলো এখন পর্যন্ত আমাদের এই কুড়িগ্রামের শীতার্ত মানুষের জন্য যথেষ্ট নয়। তো আমি মনে করি যে আসলে সরকারি পাশাপাশি বেসরকারিভাবেও কুড়িগ্রামের মানুষের জন্য শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তো ফারিয়া, এই ছিল কুড়িগ্রাম থেকে শীত নিয়ে আমার সর্বশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ।
নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে মাশরুম চাষ। সদর উপজেলার কৃষক অসিত বসু ওয়েস্টার জাতের মাশরুম চাষ করে এখন সফল উদ্যোক্তা। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে জেলায় মাশরুম চাষ শুরু করেছেন আরও অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। অসিত বসুর এমন সাফল্য গ্রামীণ অর্থনীতিতে দিয়েছে নতুন সম্ভাবনার বার্তা। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন সোলাইমান কবির। নড়াইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের কৃষক অসিত বসু চলতি বছরের জানুয়ারিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে ঘরের কোণে শুরু করেন ওয়েস্টার জাতের মাশরুম চাষ। শুরুতে মাত্র 50টি স্পন নিয়ে শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে 700 স্পন। প্রতিদিন ফলন পান 4 থেকে 5 কেজি মাশরুম, যা বিক্রি করছেন অনলাইন ও অফলাইনে, যেখান থেকে মাসে ইনকাম করছেন 25 থেকে 30 হাজার টাকা। এতে একসময় সাধারণ কৃষক হলেও এখন তিনি সফলতার দৃষ্টান্ত। শীতকালের দিকে একটু প্রোডাকশনটা বেশি হয়, গ্রীষ্মের দিকে একটু কম হয়। আমার পার ডে 4 থেকে 5 কেজি হয়, তাতে আমার 1500 টাকা মতো হয়। খরচ খরচা বাদ দিয়ে আমার পার ডে 1000 টাকা উপার্জন হচ্ছে। অসিতের সাফল্যে অনুপ্রাণিত হয়ে মাশরুম চাষে নেমেছেন স্থানীয় আরো 30 জন ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা এটা দেখে আশেপাশে আমরা নিতান্ত প্রতিবেশী, আমরা জিনিসটা বুঝতে পারছি। দিনই যদি 600 টাকা ইনকাম কিংবা 1000 টাকা ইনকাম হয়, এ তো বড় ভালো বিষয়। আমাদের এখানে মাশরুম চাষ করার উদ্বুদ্ধ নিচ্ছি আমরা এখানে করবো আগামী। কম জায়গা ও অল্প খরচের পাশাপাশি দ্রুত ফলন দেয় মাশরুম, তাই এলাকার তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাময় এ খাতে উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা সবসময় কৃষক সহ যারা উদ্যোক্তা হতে চান তাদের পাশে রয়েছি, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যেন তারা এই মাশরুম চাষের মতো স্বল্প ব্যয় স্বল্প পুঁজিতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। প্রয়োজনীয় প্রশিক্ষণ আর কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা পেলে ক্রমেই মাশরুম পল্লীতে রূপ নেবে নড়াইলের বিভিন্ন এলাকা, এমনটাই প্রত্যাশা মাশরুম চাষিদের। সুলাইমান কবির, RTV। চারদিকে সবুজ মাঠে ঘেরা, মাঝখানে বাগানের সারিবদ্ধ গাছের ডালে ঝুলছে হলুদ রঙের বড় আকারের থোকায় থোকায় সুমিষ্ট কমলা। কমলার ভারে ঝুলে পড়েছে গাছের ডাল। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে উত্তর মালঞ্চা গ্রামে এমন কমলা বাগান দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসছেন। সেখান থেকে কমলা কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন তারা। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। পীরগঞ্জের বীরহলি গ্রামের কৃষি উদ্যোক্তা আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল 2011 সালে মালঞ্চা গ্রামে 2.5 বিঘা জমিতে 250 ভারতীয় দার্জিলিং জাতের কমলার বাগান রোপণ করেন। নাম দেন অরেঞ্জ ভ্যালি। রোপণের কয়েক বছর পর থেকে প্রচুর কমলার ফলন হওয়ায় আয় উপার্জনও বাড়তে থাকে। এছাড়াও সেখানে প্রায় 200 মাল্টা গাছ লাগানো হয়। বাগানটি দেখতে প্রতিদিন শত শত লোক ভিড় করছেন। অনেক সুন্দর দেখতে, টিভিতে যেমন আমরা দার্জিলিং দেখি ফল কমলা, সেম ওরকমই দেখতে, অনেক সুন্দর দেখতে। ঘুরলাম অনেকক্ষণ ধরে, ঘোরার পরে কিছু কমলা নিলাম, মালটা নিলাম, আমরা নিজেরাও খেলাম। এখানে আসলে মিষ্টি, কমলাটাও খুব সুস্বাদু, মালটাটাও আরও বেশি সুস্বাদু। এই কমলা বাগানের অনেক সুনাম শুনছি, যার পরিপ্রেক্ষিতে এখানে বেড়াতে এসেছি। যে পার্কটা নাকি অনেক সুন্দর, ওই জন্য দেখতে আসছি। ঘুরে আমাদের অনেক ভালো লাগলো। গতবারের তুলনায় এবারের কমলা বেশি সুস্বাদু এবং পর্যটকরা তাদের ইচ্ছে মতো ফল সংগ্রহ করতে পারে বলে জানান এর উদ্যোক্তা। আমার যে এখানে বাগানে পর্যটকরা আসে, তারা নিজের ইচ্ছা মতো এবং গাছ বাছাই করে আমরা ইচ্ছে করলে সেই কমলা হারভেস্ট করে দিই। তাজা কমলার যে স্বাদ, এই স্বাদটা পেতে পারে এই বাগানে আসলে, অরেঞ্জ ভ্যালিতে আসলে। বাগান করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সহায়তা করা হয় বলে জানান এই কৃষি কর্মকর্তা। অনেক লাভবান হচ্ছে এটা দিয়ে, এবং আমাদের সাইট্রাস প্রকল্পের হাতে তাকে সহায়তা করা হয়েছিল। তো এই পীরগঞ্জের মাটি কিন্তু হচ্ছে কমলা চাষের জন্য উপযোগী। ওনার দেখে অনেক কৃষক কমলা বাগান করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। লেবু জাতীয় ফলের উৎপাদন বাড়াতে এই বাগান বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিভাগ। আবরার মাহি, RTV। গাজীপুরের কালিয়াকৈরে আবাসিক এলাকায় তুলা কারখানার বিকট শব্দ, কম্পন এবং ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন। আবাসিক এলাকার ভেতরেই টিনের শেড তৈরি করে বসানো হয়েছে তুলা ভাঙানোর ভারী মেশিন। মেশিনটি চালু করলে তীব্র শব্দ ও কম্পনে কেঁপে ওঠে আশপাশের বসতবাড়ি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী বাসিন্দারা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ।
কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামে বসতবাড়ির ৬ ফুট দূরে বসানো হয়েছে শিল্প কারখানার তুলা ভাঙানোর মেশিন। মেশিনের বিকট শব্দ আর কম্পনে নড়ে ওঠে চারপাশ। ঘরের দেয়ালে দেখা দিয়েছে ফাটল। নিরাপত্তা নিয়ে চলছে চরম উদ্বেগ। এদিকে রোগী ও শিশুদের ঘুম বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত। দিনভর দরজা জানালা বন্ধ রাখলেও মিলছে না স্বস্তি। কারখানা তৈরিতে নেই কোনো বৈধ কাগজপত্র। এই ফ্যাক্টরিগুলা পরিবেশের বা ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স কেউ নেয় না। আবার শিক্ষা লাগে এটা করার নিয়ম আছে কিনা, আমরা তো অত বড় ব্যবসায়ী না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। যদি করার নিয়ম না থাকে এটা আমরা বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত। স্থানীয়রা বলছেন শব্দ দূষণের পাশাপাশি কারখানা থেকে নির্গত ধুলো ও বর্জ্য তুলা বাতাসে ছড়িয়ে পড়ছে। পরিবেশের এই বিপর্যয়ের কারণে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাড়ির মালিকরা। বিছানায় শোয়া যায় না, বসা যায় না, মানে ভিতরে মনে হয় কি যে একটা কম্পন তৈরি হতেছে, এরকম হয়। মানে রাত্রে শুইলে পরে মাথা হাতে বালিশটা দিলে বোঝা যায় সমস্যা হয়, আমরা শ্বাসকষ্ট নিতে পারি না, আবার কাশি হয়। আমার বাড়িতে 10-12টা রুম খালি হয়ে গেছে, বাড়িটা চলে গেছে, আমি মনে করি নিঃস্ব হয়ে গেছি। প্রতিষ্ঠানটা বাড়ির ভিতরে থেকে এটা একটু দূরে কোথাও নিয়ে গেলে আমাদের এলাকার জন্য অনেকটা ভালো হয়। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আমরা একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে আমরা এটা তদন্ত করার জন্য আমাদের এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি। তার রিপোর্টের ভিত্তিতে যদি এটা অবৈধ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অনুমোদনহীন শিল্প কারখানার শব্দ দূষণের দাপটে বিপর্যস্ত জনজীবন। নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতে এখনই প্রয়োজন কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ। লিওন আজাদ, RTV। খুলনায় পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও। জেলা প্রশাসন বলছেন কোনো ইটভাটার লাইসেন্সই নবায়ন করা হচ্ছে না। তবে অবৈধ এইসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালো বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। খুলনা থেকে SM মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। খুলনা সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রা, দাকব, পাইকগাছা সহ 9 উপজেলায় 146টি ইটভাটা রয়েছে, যার মধ্যে 46টির নেই লাইসেন্স। বাকিগুলোরও লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। ক্ষতির মুখে ফসলি জমি ও গাছপালা। ধুলো বালি সমস্ত বাড়ির ভিতরে যাচ্ছে, রাস্তা গর্ত হয়ে যাচ্ছে, সেখানে পানি বেজে যাচ্ছে। ইটের ধোয়া টোয়া এসব গেলে আমাদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, অনেক দুলার যায়। এরা ধুমা উড়াচ্ছে, তাতে করে আমাদের খুব শ্বাসকষ্ট সমস্যা। এই রাস্তাগুলো এত খারাপ করে দিচ্ছে, আমাদের চলাই দুষ্কর হয়ে যাচ্ছে। জেলা প্রশাসন বলছেন ইট ভাটাগুলো চলছে গোপনে। যেহেতু ইটভাটার বিষয়টি সরকারের ডিসিশন হলো 26 সালের পরে আর এই ধরনের কোনো আর দিন ইটভাটা থাকবে না, আর সে কারণে পরিবেশ ছাড়পত্র তারা পাচ্ছে না পাওয়ার কারণে আমরাও লাইসেন্স রিনিউ করছি না। এরপরেও তারা গোপনে কার্যক্রমগুলো চালাচ্ছেন। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলছে জানালো পরিবেশ অধিদপ্তর। অভিযান চালাচ্ছি, এই বছর আমরা ফুলতলাতে ব্যাপক অভিযান চালাইছি, শনাক্ত করে যেগুলো অবৈধ ভাটা সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এরকমভাবে আমরা 120 ফিট চিমনি এবং স্কুল কলেজের পাশে থাকা ইট ভাটা এগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। অবৈধ এসব ইট ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। 4 থেকে 5টি ভাঙা টিন দিয়ে তৈরি করেছেন একটি ঝুপড়ি ঘর। ভাঙা টিন দিয়েই তৈরি করেছেন ঘরের বেড়া। এর ভেতরেই একটি চৌকি পেতে বসবাস করছেন বগুড়ার সারিয়াকান্দির বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রূপা রায়। সংসারে জিনিসপত্র বিক্রির টাকায় দেনা শোধ করে মানবেতর জীবনযাপন করছেন স্বামীহারা এই নারী। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। 1200 টাকা বেতনে বগুড়া সারিয়াকান্দি উপজেলার স্থানীয় একটি ব্র্যাক স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করেন রূপা রায়। 2017 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে হারাতে হয় তার চাকরি। 2008 সালে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় স্বামী শ্রী বিকাশ রায়ের। স্বামীর মৃত্যুর পর ধার দেনা করে কিছুদিন সংসার চালানোর পর ঘরের জিনিসপত্র বিক্রি করে শোধ করতে হয় সেসব দেনা।
বর্তমানে সারিয়াকান্দি হাসপাতালের পাশে কয়েকটি ভাঙা টিন দিয়ে বানানো একটি ঝুপড়ি ঘরে বাস করছেন রূপা রায়। নেই টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ, বর্ষা এলে ভিজে যায় সবকিছু। অন্তত একটি ঘরের দাবি রূপা রায়ের। ট্রেন করে আমার পাটা ভেঙে গেছে, পায়ের ভিতর রড দেওয়া আছে, অনেক কষ্ট করে ঠিক মতো চলতে ফিরতে পারি না, কোনো কাজও করতে পারি না। আমার ঘর টর কিছু নাই, আমি অন্যের বাড়িতে থাকি। আমার একটা যদি ঘর হয় তাহলে আমি না ওই জায়গায় মাথা গোজার ঠাঁই পাবো, অন্যের বাড়িতে থাকি, খুব কষ্ট। রূপা রায়কে সহায়তা করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।